এসআই সন্তোষের কথা মনে আছে? হবিগঞ্জের বানিয়াচং থানায় তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে পরবর্তীতে পুড়িয়ে দিয়েছিল জুলাই জঙ্গি বা জুলাই সন্ত্রাসীরা। নিশ্চয়ই মনে আছে মাহাদি হাসান নামক সেই আত্মস্বীকৃত খুনি কিভাবে হবিগঞ্জের একটি পুলিশ স্টেশনে বসে অন্যান্য পুলিশদের হুমকি দিচ্ছিল এই বলে যে আপনাদের মনে নেই আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছিলাম, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম। তো সেই এসআই সন্তোষের কি হলো, কি বিচার আমরা পেলাম? তার হত্যার বা তাদের সহকর্মীদের হত্যার কোনো বিচারই বাংলাদেশে হয়নি। তো এই এসআই সন্তোষকে হত্যাকারী সেই আত্মস্বীকৃত খুনিকে দেখলাম রাষ্ট্র রাতের আধারে জামিন দিয়ে দিল। 12-13 ঘন্টার ভেতরে তাকে জামিন দিয়ে দেওয়া হলো তার সহকর্মী, এই মেয়েটার নাম আমার ঠিক মনে নেই, তাহারিমা না যেন কি নাম, চাঁদাবাজি আর অন্যান্য ভয়ঙ্কর সকল অপরাধ করে তারা কিন্তু রাতের মানে ওভার দ্য নাইট বা কয়েক ঘন্টার ভেতরে জামিন পেয়ে যায়। তো এই আত্মস্বীকৃত খুনি মাহাদি হাসান অ্যারেস্ট হয়েছে এমন গুজব 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই মাহাদি হাসান বর্তমানে ভারতে রয়েছে। হ্যাঁ, শুনে আপনাদের অবাক লাগে, কিন্তু এটাই তো বাস্তবতা। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের সেই গদা ইকবাল কোরআন কাণ্ডে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর পরও সেই বাহার কিন্তু ভারতের আশ্রয় ছিল। বর্তমানে সে মালয়েশিয়া রয়েছে, তার ব্যাপারে একটু পরে আসছি। ভারতের মুখ এবং মুখোশ আমাদের দেখা উচিত। তথ্য প্রমাণের ভিত্তিতে চলুন দেখি এই মাহাদি হাসান কিভাবে ভারতে রয়েছে বা কোথায় সে আছে, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। মাহাদি হাসান বেশ কয়েকদিন ধরে ভারতে অবস্থান করে সেখান থেকে পশ্চিমের একটি দেশ ব্রিটেনের সম্পর্কে আপনারা জানেন বা ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং আমরা তার একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি যেখান থেকে স্পষ্ট হচ্ছে যে সে ভারতে রয়েছে। লিও সাইফার নামক একটি পেজ এটি জানান দিচ্ছে। চলুন আমরা একটু এই ভিডিওটি দেখি। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে তাকে একটি জায়গায় বসে থাকতে দেখা যাচ্ছে এই মাহাদি হাসানকে, এবং সেই যে স্থানটি, ওই স্থানটি আবার আমি চিনি, আমি সেখানে গেছিলাম। দিল্লির একটি জায়গায় আমি বলছি, দেখতে পাচ্ছেন এই এই কক্ষের সামনে হিন্দিতে লেখা রয়েছে। এরা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে আবার দিল্লি, দিল্লি তাদের আশ্রয়স্থল হয়। এই দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে। এটি কোথায়? আমরা এই লিও সাইফার পেজের বিবরণ পড়ব, একটু তার চেহারাটা দেখে নিন। দেখতে পাচ্ছেন সুস্পষ্ট, একে কে না চেনে, এই জঙ্গিকে কে না চেনে। এবং রাষ্ট্র বাংলাদেশ তাদেরকে লাইসেন্স দিয়েছে, পুলিশ হত্যা করা যাবে, যা অপরাধ সব কিছু করা যাবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া। দেখতে পাচ্ছেন তাকে তো চেনাই যাচ্ছে, আর কি বলার আছে। তো সে যেখানে রয়েছে সেটি আমরা একটু পড়ে দেখি। লিও সাইফার লিখছে, হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী জঙ্গি মাহাদি হাসান এখন কোথায় কোথায় এর কথা মনে আছে কিনা জিজ্ঞেস করেছেন। তারপরে বলছেন যে এই জঙ্গির নিজের স্টেটমেন্ট ছিল পুলিশ পুড়িয়ে মারার। পুলিশ তাকে অ্যারেস্ট করেও আটকে রাখতে পারে না, কারণ আমরা জানি মবস্টার মহামব ইউনুসের শাসন আমল ছিল। তো তার জামিন হয়ে যায় সেটা আমরা জানি, কিন্তু 2 দিন যাবৎ ফেসবুকে একটি গুজব, এটিও তিনি উল্লেখ করেছেন। এখানে দেখুন, এই টেরোরিস্ট ট্রাই করছে ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে ঢুকতে। আজকে 2 ঘন্টা আগে, অর্থাৎ এই পোস্টটি যখন করেছেন 3 ঘন্টা আগে, অর্থাৎ এখন থেকে 5 ঘন্টা আগে, আর এই ভিডিওটি আমি রেকর্ড করছি এখন বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, এবং অবশ্যই 17 তারিখ ফেব্রুয়ারি। তো এই টেরোরিস্ট 2 ঘন্টা আগে, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল 4 বা ধরেন 1টার দিকে, দুপুর 1টার দিকে তাড়াহুড়ো করে বের হয়ে যায় চোরের মতো। এই ভিডিওটি 2 ঘন্টা আগের। তাড়াহুড়ো করে বের হয়ে যায় চোরের মতো। আমার এক ছোট ভাই অনেক এটাকে খুঁজে পায় না, তো এর আগে একটু রেকর্ড করেছিল, সম্ভবত পাহাড়গঞ্জের আশেপাশে কোনো হোটেলে সে অবস্থান করছে, দিল্লির পাহাড়গঞ্জের আশেপাশে কোনো হোটেলে অবস্থান করছে। আমার এই ভিডিওটা হবিগঞ্জের কেউ দেখে থাকলে, ওর পাসপোর্টের কপি কারো কাছে থাকলে কাইন্ডলি ইনবক্সে জানানোর জন্য অনুরোধ করছে যে এই জঙ্গিটা ট্রাই করছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক না গিয়ে ওইখান থেকেই ইউরোপে মুভ করতে কোনোভাবে হলে। এবং এটি কনট প্লেসের ভিএফএস গ্লোবালের ভিডিও। আপনারা জানেন দিল্লির কনট প্লেস কোথায় এবং ভিএফএস গ্লোবাল কোথায়। আমি সেখানে গিয়েছিলাম, আমি যখন ক্যানাডায় আসার আগে সেখানে আমার মেডিকেল এক্সাম হয়েছিল। তো এই ভিডিওটিতে থেকে স্পষ্ট সে দিল্লিতে রয়েছে। বাংলাদেশের কোনো হাই কমিশনে হিন্দিতে লেখা থাকবে না, আর এখানে স্পষ্ট হচ্ছে যে সে দিল্লিতে রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে,
দিল্লিতে কেন, আর দিল্লি সে গেল কিভাবে? ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলো কি করে? নাকি ভারত এদেরকে দিয়ে এই জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশে? এদেরকে কি ভারত পালে? এই প্রশ্নের উত্তর কি দেবে ভারতীয়রা? আজকে ভারতে মুফতি মাসুদরা জেল খাটছে, কোনোভাবেই জামিন হচ্ছে না, পুলিশ লক্ষ টাকা ঘুষ চাইছে, বিজেপি, আরএসএস, ওদিকে তৃণমূল, মুসলিম ইসলামিক সন্ত্রাসীরা সবাই তাকে নিয়ে রাজনীতি করছে। একজন নিরপরাধ মানুষ ভারতে জেল খাটছে, এদিকে এই সকল আত্মস্বীকৃত খুনিরা, ভারতকে বলা হয় হিন্দুদের জন্য সেফ রাষ্ট্র, হিন্দু প্রধান তো অবশ্যই, 117-18 কোটি হিন্দুর দেশ ভারত, সেখানে এসআই সন্তোষ নাম শুনলেই বোঝা যাচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী, এবং তাকে হত্যাও করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী এই জন্য। তার নাম যদি মোহাম্মদ করিম হতো বা অন্য কিছু হতো তাহলে তাকে হত্যা করা হতো না, কারণ জুলাই জঙ্গিরা গুজব ছড়িয়েছিল যে হিন্দিতে কথা বলছে, এসে তাদেরকে গুলি চালাচ্ছে, এবং যাদের নাম শুনে বাঙালি নাম মানে হিন্দু নাম, তাদেরকে ধরা হচ্ছে রয়ের এজেন্ট। হিন্দু হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। হিন্দু বিদ্বেষ, এটা তো নতুন করে আপনাদের নিশ্চয়ই মনে করে দিতে হবে না। তো সে সকল খুনিদের জায়গা হচ্ছে ভারতে। এখন আপনি বলতেই পারেন যে না ভারত এটা জানে না, তাহলে সে এতগুলো সিকিউরিটি স্টেপ পার হয়ে গেল কি করে? প্রথম কথা হচ্ছে সে ভারতের ভিসা পেল কি করে? জুলাই সন্ত্রাস চালানোর আগে যদি সে ভিসা পেয়েও থাকে তাহলে সে বর্ডারে গেল কি করে? বর্ডারের দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন? দিল্লির মতো জায়গায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্য বাংলাদেশিরা ভিডিও রেকর্ড করছে, সেখানে পুলিশের কাজ কি? আর সে কোন নিশ্চয়তা পেয়ে ভারতে গেছে? ওরা তো সারা জীবন ভারতকে গালাগালি করে, তাদের যদি মাথার উপরে কারোর হাত না থাকে তাহলে সে ভারতে যাওয়ার সাহস করার কথা নয়। তো আর অন্য একজন বাংলাদেশি বন্ধু এটি রেকর্ড করে ফেসবুকে আপলোড করছেন, ভারতের অবস্থা কি? আর অবশ্য এটা তো আপনাদের কাছে প্রমাণিত, এই যে মেয়েসহ বাহারকে আটকের পর যে কারণে ছেড়ে দিল কলকাতা পুলিশ, এই বাহার এখন মালয়েশিয়া রয়েছে। বাহারকে কে সেইফে মালয়েশিয়া যাওয়ার জন্য এক্সিট দিল? এটা তো আর কাউকে চোখে ধুলো দিয়ে যাওয়ার কথা না। আপনারা আমাকে বলুন, ভারতীয় বন্ধু যারা ডিফেন্ড করেন, বলেন তো। প্রথম কথা হচ্ছে যে বাহার ভারতে বৈধভাবে যায়নি, অবৈধভাবে গেছে। এবং আপনারা জানেন বাংলাদেশের মানে যে লাল পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টগুলো কিন্তু ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বাতিল করে ফেলেছে, অর্থাৎ তার পাসপোর্ট ছিল অবৈধ। সেই বাহার ভারত থেকে মালয়েশিয়া গেল, তার মানে ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। আপনাদের সবার জানা, এটি তো আর অস্পষ্ট নয়, কুমিল্লার নানুয়ার দিঘির পারে এই যে কোরআন কাণ্ড, এটি সংগঠিত করা এবং সারা বাংলাদেশে হিন্দুদের উপরে মানে হত্যাযজ্ঞ চালানো, এর পেছনে অন্যতম মূল হতো এই বাহার। এবং সে জামাইয়ের আদরে চলে গেল মালয়েশিয়া, এবং আমরা তাকে দেখলাম এখন আবার এই জুলাই জঙ্গি মাহাদি হাসান সে ভারতে অবস্থান করছে, ব্রিটেন চলে যাবে। বাহ, ভারত চমৎকার, কি চমৎকার খেলাটা না দেখালেন। এবার আজকের আরেকটি আলোচিত ঘটনা, গতকালকে এটি ঘটেছে। আপনারা জানেন এই স্থানটি চন্দ্রনাথ ধামের কথা। এই চন্দ্রনাথ ধামে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া, সেটি দখল করার বহু চেষ্টা হয়েছে। এবার একটি ভিডিও দেখাচ্ছি যেখানে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের মতো একই স্টাইলে সেখানে কোরআন নিয়ে যাওয়া হয়েছে, যেন আর একটা কুমিল্লার নানুয়ার দিঘির পাড় ঘটানো যায়। সেই রক্তাক্ত শারদের মতো এখন যেহেতু শারদ উৎসব নেই, কিন্তু সদ্য ইলেকশন হয়েছে, বাংলাদেশের জন্য আরও হিন্দুদের উপরে গণহত্যা চালানো যায় সেরকম একটি প্রস্তুতি বোধহয় চলছে। এর পেছনেও কি ভারত কিনা আমি জানি না। দেখুন, মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে কোরআন নিয়ে গেছে এবং নিরাপত্তা কর্মীর চন্দ্রনাথ ধাম দেখতে পাচ্ছেন। যারা চন্দ্রনাথ ধাম চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি চন্দ্রনাথ ধাম। এবং কেউ বলছেন মোবাইল চুরি করেছে। আসলে মোবাইল চুরি করেছে কিনা বা কোরআন নিয়ে কেন মন্দিরে যেতে হবে তা আমরা জানি। আমার একটু অনুরোধ, বাংলাদেশের যারা মুসলমান বন্ধুরা রয়েছেন তাদেরকে একটু মনে করাই, এই যে এসআইকে সন্তোষকে পুড়িয়ে মারা, হত্যা করা, এই বিষয় নিয়ে আপনারা তেমন কোনো প্রতিবাদ করেছেন? করেননি।
দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হলো নৃশংসভাবে পুড়িয়ে, আপনারা এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন? করেননি। এই বিষয়গুলো যখন সামনে আসে তখন বলেন ভারতে কি হয় দেখো না। ভারতে প্রায় 150 কোটি মানুষ এবং সেখানে মুসলিম রয়েছেন প্রায় 20 কোটির মতো। একটু ভেবে দেখুন, 150 কোটি মানুষের মধ্যে মুসলিম 20 কোটি, বাংলাদেশের কাছাকাছি। সেখানে ঘটনা ঘটে, উগ্র উগ্র হিন্দুরা এরকম ধর্মীয় বদমাশ সব দেশে আছে, আপনি এটা ইউরোপে পাবেন। তারা অনেক সময় মুসলমানদের উপরে নির্যাতন চালায়, আবার যেখানে মুসলমানরা সংখ্যাগুরু, সংখ্যায় বেশি, সেখানে হিন্দুদের উপরে তারা নির্যাতন চালায়। এই ধর্মীয় সংঘাত চলে, কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কোট করে আপনারা বাংলাদেশে হিন্দুদের উপরে হত্যা, নির্যাতন, নিপীড়নকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। অপরদিকে দীপচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার পর সেই বিষয়ে কিন্তু আপনারা তেমন কিছু বলেননি, জাস্টিফিকেশন নিয়ে এসছেন যে ইসলাম ধর্মে আঘাত দিয়েছে, নবীকে কটূক্তি করেছে। বাস্তবতা দেখা গেল এরকম কোনো ঘটনা ঘটেনি, আর যদি ঘটেও তাহলে তাকে হত্যা করা যায় না। এই যে ক্ষণে ক্ষণে থেমে থাকেন, আবার ক্ষণে ক্ষণে জেগে ওঠেন। কুমিল্লার নানুয়ার দিঘির পারে যখন হনুমানের কোলে একটি কোরআন দেখতে পেলেন, অমনি সারা বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে দিলেন, তাদের অনেককে হত্যা করলেন, অনেককে রেপ করলেন, তাদের মন্দির, তাদের অনেক উপাসনালয়ে আপনারা ভাঙচুর করলেন, লুটপাট করলেন। একবারও ভেবে দেখার চেষ্টা করলেন না, যদি কোনো ব্যক্তি কোরআন হনুমানের কোলে রাখেও সেটি হিন্দুদের পক্ষ থেকে হতে পারে না। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত নিরীহ, শান্তিপ্রিয়, এবং তারা আপনারা যেরকম মুসলমানদের মধ্যে যারা উগ্র, অন্য ধর্মকে ঘৃণা করেন, তারা ওভাবে দেখে না। সর্বধর্মের সহাবস্থানে বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা। যদি এই বিশ্বাসটা না করতো তাহলে আরব থেকে ইসলাম এসে এখানে মানে উড়ে এসে জুড়ে বসতে পারতো না। আপনি নিজেকে যে মুসলিম বলছেন, আপনার পূর্বপুরুষ যেভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, সেটা সেই কনভার্ট হতে হিন্দুরা দিত না, শুরুতেই নির্মূল করে ফেলতো। তো কোনো হিন্দু ধর্মাবলম্বী কখনোই কোরআনকে অপমান করার জন্য, মুসলমানদের নবীকে অপমান করার জন্য কোনো কিছুই করবে না। সেটা ভয়ে থেকে না, ভয়ের চেয়ে বড় হচ্ছে যে তারা এই জিনিসে বিশ্বাস করে না। আপনি একটু খোঁজ নিলে আপনার আশেপাশে হিন্দুদের দেখবেন যে তারা, হ্যাঁ, আপনি যদি সন্ত্রাসী হন, আপনার কথাবার্তায় তারা হয়তো অনেকে ভয় পাবে, কিন্তু বাস্তবতা এটাই যে হিন্দুরা এটা করে না। আপনারা তাহলে কেন, মানে একজন অপরাধী বা একজন বাহার, সে একজন ইকবালকে দিয়ে কোরআন পাঠালো, তার এটা একটা উদ্দেশ্য, বদ উদ্দেশ্য, তা আপনি তো সেটাকে সমর্থন করলেন। আপনি আপনার ধর্মীয় অনুভূতি সামনে নিয়ে আসলেন, চিৎকার করলেন, মারামারি শুরু করে দিলেন। চন্দ্রনাথ ধামে একই স্টাইলে কোরআন নিয়ে যাওয়া হলো। এইখানে উত্তেজিত ধর্মীয় অনুভূতি বাজরা যদি চিৎকার না করতো, তারা যদি উত্তেজিত না হয়ে যেত, তাহলে কেউ কোরআন নিয়ে গিয়ে একদিন যেত, 2 দিন যেত, 3 দিন যেত, তারপরে থেমে যেত। কারণ উচ্ছেদভেদ না থাকলে এই ধর্মীয় সন্ত্রাসের সাথে যদি সাধারণ মুসলমানরা, সাধারণ মুসলমান তো না, ধর্মীয় অনুভূতিওয়ালা মুসলমানরা অংশগ্রহণ না করতো, তাহলে এই কাজ কেউ করতো না। তো আপনারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন, নিপীড়নে সহায়তা করছেন, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য এই পন্থা বেছে নেয়। কুমিল্লায় হিন্দুদের শায়েস্তা করার জন্যই মূলত বাহার এই আয়োজন করেছিল, অর্থাৎ নানুয়ার দিঘির পারে ওই ইকবাল, গদা ইকবাল বা হনুমান কাণ্ড, হনুমানের কোলে কোরআন। এবং পরবর্তীতে তার ভয়াবহতা আমরা দেখেছি, এবং সেই ব্যক্তি ভারতে পালিয়ে গেল এবং সেখান থেকে মালয়েশিয়া চলে গেল। এখন মেহেদি হাসান ভারতে রয়েছে। আরও অন্যান্য জুলাই জঙ্গি যারা এই সারা বাংলাদেশে, বিশেষ করে নিরপরাধ মানুষের উপরে তো নির্যাতনটা বেশি করেছে, তো তাদেরকে ভারত আশ্রয় দেবে, পৃষ্ঠপোষকতা করবে, তারপরে তাদের যেসব দেশ টার্গেট সেসব দেশে পাঠাবে। ভারতকে ধন্যবাদ। এবং ভারতের নাগরিক যারা উঠে বলেন কিছু হলেই আপনি ভারতকে নিয়ে ইয়ে করেন, এরকম 2-4টা লোক ঢুকতে পারে, জি 2-4টা লোক ঢুকতে পারে। এইভাবে আপনারা বসে বসে দেখুন আপনাদের, মানে আপনারা তো বলেন বাংলাদেশের হিন্দুদের কি হলো রে, হিন্দুদের উপরে নির্যাতন কেন হয় রে, হাই হুতাশ করা এই ব্যক্তিরা দেখুন। আমার আর তেমন কিছু বলার নেই। যার যার নিরাপত্তা তার তার কাছে, যার যার ভবিষ্যৎ তার তার কাছে। এই ভারতবর্ষ টুকরো হয়েছে এই ধর্মীয় সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার কারণে। এখন বর্তমান যে ভারত, তাদের মানে ভারতের মানচিত্র দেখতে আমার খুব ভালোই লাগে। বাংলাদেশের এই জুলাই জঙ্গিরা বলে 7 সিস্টার্স আলাদা করে দেবে। আমি জানি না এগুলো ভারত কি চায়, তাদের নাগরিকরা কি চায়। আমি চাই না ভারতের ব্যাপারে কোনো ইয়ে হোক, ভারত ভেঙে যাক, ভারত 10 টুকরা হোক। আবার এই যে চাই না, এই কথাগুলো বলতে গেলে অনেক উগ্র হিন্দুত্ববাদীরা এখনও এসে আমাকে গালাগাল করে, আমার নাম নিয়ে বলে মুসলিম, নামটা দেখে বলে মুসলিম। আরে বেটা, তোর দেশের নাম তুই বলছিস ইন্ডিয়া, ইন্ডিয়া নাকি ভারত? অফিসিয়ালি ইন্ডিয়ালে কেন লিখছিস? ইংরেজিটা খুব আরাম, আরবিতে খুব কষ্ট, তাই না?
আমার নাম আরবি, এই নামের অর্থ জ্যোতির্ময় সিংহ। সিম্পল, এখানে ধর্মের কোনো ছিটেফোঁটা নেই। তারপরে আমাকেই মুসলিম হিসাবে বলা হয়, মানে বা বলে নামটা বদলে ফেলেন, ভারতীয় নাম নিন, বাংলা নাম নিন। নিজের দেশের নাম বদলাতে পারছো না, ইন্ডিয়া ইন্ডিয়া বলছো, আবার অন্যের নাম নিয়ে চিন্তা করছো। ভাষার প্রতি বিদ্বেষ বা কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি বিদ্বেষ না দেখিয়ে আপনাদের উচিত যারা ধর্মীয় সন্ত্রাসী তাদের দিকে নজর দেওয়া। একজন ইন জেনারেল মুসলিমদের উপরে ঘৃণা না ছড়িয়ে যে সন্ত্রাসী তাকে আশ্রয় প্রশ্রয় না দেওয়া। আর যদি আশ্রয় প্রশ্রয় না দিতে পারছেন, যদি বলছেন এত বড় দেশে যে কেউ ঢুকে যেতে পারে, তাহলে চুপ থাকুন, সন্ত্রাসীদের আশ্রয় দিন এবং আরামে এসে থাকুন। আর মুফতি মাসুদদের বেলায় বলে দেবেন যে নিরপরাধ মানুষদের জায়গা হয় কলকাতার জেলে, এবং তাদের ওই আইন দেখানো হয়, হাইকোর্ট দেখানো হয়। হ্যাঁ, ভিসার মেয়াদ শেষ না হয়ে গেলে কি এমনি এমনি অ্যারেস্ট করেছে নাকি? আইন শুধু মুফতি মাসুদদের জন্য, বাহার, মাহাদি এদের জন্য আইন টাইন কিছু না, এরা ভারতের জামাই। থ্যাংক ইউ সো মাচ।